মা জননী, সে তো বিশাল ব্যাপার। 7টা তালুকে মোটামুটি ভাবে 18,000 ছোট বড় প্রজা ছড়িয়ে আছে। তাদের পুরো তালিকা তৈরি করতে হলে তো দীর্ঘ সময়ের প্রয়োজন। আমাদের এখানকার সেরেস্তার প্রজাদের রেকর্ড আছে তো? হ্যাঁ মা জননী, আছে। তবে আমাদের খাতায় হয়তো ঠাকুরদার নাম আছে, কিন্তু আসলে এখন আমাদের প্রজা হচ্ছে ওর নাতি। তাহলে মামলা মোকদ্দমা করতে হলে ওই মৃত ঠাকুরদার নামেই? এমন ভুল আমি জীবনেও করিনি। সে যাই হোক, প্রত্যেক তালুকের সেরেস্তায় প্রজাদের ঠিক ঠিক রেকর্ড আছে তো? 100 বার আছে। মা জাননি, এবার আমি যাই, একদল প্রজাকে বসিয়ে রেখে এসেছি। আমাদের এই রাজবাড়িতে যে খরচপত্র হয় তার হিসেব রাখেন তো? অবশ্যই রাখি। টাকা আনা পয়সাটা দূরের কথা, পাই পয়সারও হিসাব রাখতে হয়। তা না হলে কি তোমাদের এই বিশাল জমিদারি চালাতে পারতাম? আর হ্যাঁ, সেরেস্তা যে ঘরে বাবা বসতেন সে ঘর থেকে চৌকি গদি তাকিয়া গড়গড়া সব সরিয়ে চেয়ার টেবিল দিয়ে আজই ভালো করে সাজিয়ে রাখবেন। কাল থেকে আমি ওখানে বসবো। কুসুমকলির ব্যাকস্টেজে আজকের গল্প শ্রী নিমাই ভট্টাচার্যের লেখা রাজকুমারীর উইল। গল্প পাঠে আমি সহেলি। গল্পটি শুনে কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না। আজকের গল্প শ্রী নিমাই ভট্টাচার্যের লেখা রাজকুমারীর উইল। পবিত্র জন্মাষ্টমীর পুণ্যতিথিতে রাত 9:18 গতে ঠাকুর রামকৃষ্ণ মন্ত্র দীক্ষিতা রাজকুমারী কুসুম কুমারী দেবী 94 বছর বয়সে সজ্ঞানে অমৃতলোক যাত্রা করলেন। মৃত্যুর সময় তিনি রেখে গেলেন 3 পুত্র, সৌরেন্দ্র, নৃপেন্দ্র ও মানবেন্দ্র, 3 কন্যা, স্বর্ণকুমারী, কৃষ্ণকুমারী এবং সুকুমারী, আর 7টি নাতি নাতনি ছাড়াও তাদের সন্তানদের। কুসুম কুমারী দেবী সত্যি রাজকুমারী ছিলেন। পরপর 2 পুরুষ দত্তক পুত্র গ্রহণ করে রাজশাহী নহাটা রাজ পরিবারের বংশরক্ষার পর রাজা রাঘবেন্দ্র চৌধুরীর যে সন্তান হয় তিনিই এই কুসুম কুমারী। সন্তানের জন্ম হবার আনন্দে রাজা রাঘবেন্দ্র সমস্ত প্রজাদের 1 বছরের খাজনা মকুব করে দেন এবং সে খবর ভারতের রাজধানী কলকাতার সরকারি মহলে পৌঁছবার পরপরই স্বয়ং বড়লাট লর্ড কার্জন রাজা রাঘবেন্দ্রকে চিঠি লিখে জানাতে চাইলেন কন্যা সন্তান হবার আনন্দে তিনি কি এই বছর সরকারি তহবিলে নির্ধারিত রাজস্ব জমা দেবেন না। রাজা রাঘবেন্দ্র লর্ড কার্জনকে লিখলেন, সন্তানের পিতা হবার গৌরবে ও আনন্দে রাজস্ব বাবদ সরকারি প্রাপ্য 28,36,315 টাকা 9 আনা এই পত্রবাহকের সঙ্গেই পাঠাইয়া দিলাম। নির্ধারিত সময়ে 7 মাস পূর্বেই রাজস্ব জমা দিবার জন্য যদি কোনো অন্যায় করিয়া থাকি তাহা হইলে মহামান্য বড়লাট বাহাদুর এই অধম জমিদারকে মার্জনা করিবেন। রাজা রাঘবেন্দ্রের এই চিঠি পেয়ে লর্ড কার্জন শুধু খুশি হননি, অবাকও হয়েছিলেন। বড়লাট বাহাদুর সঙ্গে সঙ্গেই সিদ্ধান্ত নিলেন মাসখানেকের মধ্যেই রাজশাহী সফরে যাবেন এবং নহাটায় রাজা বাহাদুরের প্রাসাদে গিয়ে রাজকন্যাকে দেখবেন। হ্যাঁ, লর্ড কার্জন রাজশাহী গিয়ে রাজা রাঘবেন্দ্র প্রাসাদে গিয়েছিলেন রাজকুমারীকে দেখতে। সেদিন বড়লাট বাহাদুর রাজা বাহাদুরকে বলেছিলেন, ভারতীয়রা তো শুধু পুত্র সন্তানের জন্মেই খুশি হয় এবং মেয়ে সন্তান হলে দুঃখিত হয়, কিন্তু কন্যা সন্তান হওয়ায় আপনার এত আনন্দিত হবার কারণ কি? রাজা রাঘবেন্দ্র বড়লাট বাহাদুরকে যথাযথ সম্মান জানিয়ে সবিনয়ে নিবেদন করেছিলেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার এই কন্যা সন্তান শিক্ষায় দীক্ষায় আমাদের পরিবারের মুখ উজ্জ্বল করবে। এই কন্যা সন্তানকে আমি ঠিক পুত্রের মতো লালন পালন করব ও শিক্ষালাভের 16 আনা সুযোগ দেব। রাজা রাঘবেন্দ্র তার এই কন্যাকে ঠিক ছেলের মতো মানুষ করার জন্য
5 বছর বয়সেই তাকে কলকাতায় পাঠিয়ে দিলেন। সঙ্গে পাঠালেন নিজের স্ত্রী রানী মানদা সুন্দরী ও 5-7 জন অত্যন্ত নির্ভরযোগ্য দাসদাসীকে। মেয়ের প্রাথমিক শিক্ষার জন্য একজন ইংরেজ ও 2 জন বাঙালি শিক্ষয়িত্রীকে নিয়োগ করলেন। বিকেলবেলায় কুসুম কুমারীকে নিয়ে যাওয়া হতো ক্যালকাটা ক্লাবে সাঁতার শেখার জন্য। 8-9 বছর বয়সে রাজকুমারী শুরু করলেন টেনিস খেলা আর সপ্তাহে একদিন ঘোড়ায় চড়া। রাজশাহীর বিশিষ্ট চিকিৎসক ও রাজা বাহাদুরের স্কুল জীবনের সহপাঠী ডাক্তার জগদীশ মুখুজ্জে একদিন কথায় কথায় বললেন, রাঘবেন্দ্র হাজার হোক কুসুম কুমারী মেয়ে, সে কি ঘোড়ায় চড়ে যুদ্ধ করবে? রাজা বাহাদুর একটু থেমে বলেছিলেন, দেখো ভাই জগদীশ, তোমাকে আমি কথা দিচ্ছি, কুসুম কুমারী বিয়ে পাশ করার সঙ্গে সঙ্গেই আমি ওর হাতে জমিদারি দেখাশোনার ভার দিয়ে দেব। আর জমিদারি ভালোভাবে দেখাশোনা করতে হলেই ওকে যথেষ্ট ঘোরাঘুরি করতে হবে, তাই ওকে ঘোড়ায় চড়া শেখাচ্ছি। 19 বছর 6 মাস বয়সে কুসুম কুমারী যখন বেথুন কলেজ থেকে গ্র্যাজুয়েট হয়ে বেরোলেন, তখন উনি কি জানেন না, সাঁতার কাটতে পারেন, টেনিস খেলতে পারেন, ঘোড়ায় চড়ে বিদ্যুৎ বেগে ঘুরে বেড়াতে পারেন, সঠিক নিশানায় পিস্তল ছুঁড়তে পারেন। শুধু তাই না, ইংরেজদের সঙ্গে ইংরেজিতেই অনর্গল কথা বলতে পারেন। হ্যাঁ, কুসুম কুমারীকে দেখে সারা রাজশাহী শহরের মানুষ অবাক হয়েছিলেন, আর ওদের জমিদারের প্রজারা মুগ্ধ হয়েছিলেন ওর ব্যবহারে। তারপর বছর খানেক শিক্ষানবিশে থাকার পর এক শুভ দিনের শুভ মুহূর্তে রাঘবেন্দ্র কুসুম কুমারীর হাতে সত্যি সত্যি জমিদারের দায় দায়িত্ব সমর্পণ করলেন। তখন কুসুম কুমারী ঠিক 22 বছরের যুবতী, আর রাজা রাঘবেন্দ্র শুরু করলেন মূল বাল্মীকি রামায়ণের সহজ সরল বাংলা অনুবাদ। জমিদারি ভার গ্রহণ করার পরদিনই রাজকুমারী এস্টেটের ম্যানেজার ও প্রজাদের সাক্ষাৎ যমদূত বৃদ্ধ ঘোষাল মশাইকে বললেন, আমাদের প্রত্যেকটা তালুকের প্রত্যেকটি প্রজার নাম ধাম ঠিকানা আর কে কত খাজনা দেয় তার একটা হিসেব আমার এক্ষুনি চাই। বৃদ্ধা ঘোষাল মশাই একটু হেসে বললেন, মা জননী, সে তো বিশাল ব্যাপার। 7টা তালুকে মোটামুটি ভাবে 18,000 ছোট বড় প্রজা ছড়িয়ে আছে, তাদের পুরো তালিকা তৈরি করতে হলে তো দীর্ঘ সময়ের প্রয়োজন। আমাদের এখানকার শিরিস্তার প্রজাদের রেকর্ড আছে তো? হ্যাঁ মা জননী, আছে। উনি একটু থেমে বলেন, তবে আমাদের খাতায় হয়তো ঠাকুরদার নাম আছে, কিন্তু আসলে এখন আমাদের প্রজা হচ্ছে ওর নাতি। তাহলে মামলা মোকদ্দমা করতে হলে ওই মৃত ঠাকুরদার নামে? রাজকুমারীর কথার মাঝখানে ঘোষাল মশাই জিভ কামড়ে একটু হেসে বলেন, এমন ভুল আমি জীবনেও করিনি। সে যাই হোক, প্রত্যেক তালুকের সেরেস্তায় প্রজাদের ঠিক ঠিক রেকর্ড আছে তো? 100 বার আছে। সঙ্গে সঙ্গেই ঘোষাল মশাই বলেন, মা জননী, এবার আমি যাই, একদল প্রজাকে বসিয়ে রেখে এসেছি। রাজকুমারী গম্ভীর হয়ে জিজ্ঞেস করলেন, আমাদের এই রাজবাড়িতে যে খরচপত্তর হয় তার হিসেব রাখেন তো? অবশ্যই রাখি। বৃদ্ধ ম্যানেজার বাবু একগাল হাসি হেসে বলেন, টাকা আনা পয়সা তো দূরের কথা, পায় পয়সারও হিসেব রাখতে হয়, তা না হলে কি তোমাদের এই বিশাল জমিদারি চালাতে পারতাম? আর হ্যাঁ, সেরেস্তার যে ঘরে বাবা বসতেন সে ঘর থেকে চৌকি গদি তাকিয়া গড়গড়া সব সরিয়ে চেয়ার টেবিল দিয়ে আজই ভালো করে সাজিয়ে রাখবেন। রাজকুমারী প্রায় না থেমেই বলেন, কাল থেকে আমি ওখানেই বসবো। ম্যানেজার বাবু একটু হেসে বলেন, মা জাননি, তুমি সেরেস্তায় বসবে সে তো আনন্দের কথা, কিন্তু ও ঘর তো পুরনো আমলের সবকিছু সরিয়ে কালেক্টরি বাবুদের মতো চেয়ার টেবিলে তোমার কাজ করা কি উচিত হবে? আমি ফরাসে শুয়ে বসে তাকিয়া জড়িয়ে তো জমিদারি চালাবো না। কিন্তু জমিদারির তো একটা ঐতিহ্য আছে, সেই ঐতিহ্য অটুট রাখার জন্যই আমি ভালোভাবে জমিদারি চালাতে চাই। রাজকুমারী মুহূর্তের জন্য থেমে অত্যন্ত গম্ভীর হয়ে বললেন, দেখুন ম্যানেজার বাবু, একটা কথা আজই আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, যখন প্রয়োজন হবে আমি নিজেই আপনার পরামর্শ চাইব, উপযাচক হয়ে আমাকে পরামর্শ দেবেন না।
হ্যাঁ মা জননী, তাই হবে। প্রবীণ বৃদ্ধ ম্যানেজার বাবু অত্যন্ত গম্ভীর হয়ে ধীর পদক্ষেপ চলে গেলেন। পরের দিন সকালে রাধাকৃষ্ণের প্রসাদ গ্রহণ করেই রাজকুমারী ঠিক 9টায় সেরেস্তায় গিয়ে হাজির। শুধু ম্যানেজার বাবু না, সেরেস্তার সমস্ত কর্মচারী মাথা নিচু করে করজোড়ে নমস্কার করে তাকে অভ্যর্থনা করলেন। তারপর ম্যানেজার বাবুর পিছন পিছন যথা নির্দিষ্ট ঘরে পা দিয়ে রাজকুমারী একগাল হাসি এসে বললেন, বাহ, চমৎকার সাজিয়েছেন। ম্যানেজার বাবু একগাল হাসি এসে বললেন, মা জাননি, রাজা বাহাদুরদের ইচ্ছা অনিচ্ছা বা মনের কথা বুঝতে পেরেছে বলেই তো তারা আমাকে এই বিশাল জমিদারি চালাবার দায়িত্বে এত বছর রেখেছেন। কোনো কাগজপত্র সইসাবুত করার আছে নাকি? রোজই কিছু কাগজপত্র সইসাবুত করার থাকে। তাহলে সেসব আনুন, চটপট সই করে দিই। 5 মিনিটের মধ্যেই ম্যানেজার বাবু এক বান্ডিল কাগজপত্র এনে টেবিলের এক পাশে রেখে একটা কাগজ রাজকুমারীর সামনে রেখে বলেন, মা জননী, নিচে একটি সই করে দাও। কাগজটার নিচে সই করতে করতেই রাজকুমারী জিজ্ঞেস করেন, ম্যানেজার বাবু, এই 3,221 টাকা 6 আনা কিসে খরচ হয়েছিল? মা জননী, শ্রীপুরের একদল প্রজা এসে রাজা বাহাদুরের কাছে কান্নাকাটি করে বলেছিল ওদের বড়ই জলের কষ্ট, তাই রাজা বাহাদুরের হুকুমে ওখানে একটা পুকুর কাটা হয়েছে। ম্যানেজার বাবু একটু থেমে একটু হেসে বলেন, এই সেই পুকুর কাটার খরচ। ও। অন্য একটা কাগজ সই করতে করতেই রাজকুমারী জিজ্ঞেস করলেন, পুকুরে ভালো জল পাওয়া যাচ্ছে? হ্যাঁ মা জননী, খুব ভালো জল, ওই জল খেয়েই তো অতগুলো প্রজা বেঁচে আছে। আবার একটা কাগজ সই করতে করতেই রাজকুমারী প্রশ্ন করেন, শ্রীপুর তো নহাটা তালুকেই, তাই না? হ্যাঁ মা জননী। নতুন একটা কাগজ সই করাবার জন্য রাজকুমারীর সামনে ধরে ম্যানেজার বাবু বলেন, এই নহাটা থেকে ঠিক 7 ক্রোশ উত্তরে শ্রীপুর, ওখানকার প্রজারা বড্ড ভালো। কাগজপত্র সই করতে করতে রাজকুমারী জিজ্ঞেস করেন, আপনি শ্রীপুর গিয়েছেন? বহুবার। ম্যানেজার বাবু না থামেই বলেন, ওই পুকুর কাটাবার সময় তো আমাকে 3-4 বার যেতে হয়েছে। বিন্দুমাত্র কোনো প্রশ্ন না করে সব কাগজপত্র সই করে দেবার পর রাজকুমারী বললেন, সেরেস্তার সব কর্মচারীদের একে একে ডাক দিন, ওদের নামধাম জেনে নিন। আমি এক্ষুনি ওদের এনে হাজির করছি। একটু পরেই ম্যানেজার বাবু ওদের এক একজনকে রাজকুমারীর সামনে হাজির করে পরিচয় করিয়ে দেন। মা জননী, ইনি গোবিন্দ বাড়ুজ্জে, রাজবাড়ির সবকিছু ইনিই দেখাশোনা করেন। ইনি হৃদয় সরকার, ইনি মামলা মোকদ্দমার ব্যাপার সামলান। ইনি হরিহর ভট্টাচার্য, দেবত্ব সম্পত্তি সামলান। দিন 7 পরের কথা। 7 সকালে সেরেস্তায় এসেই রাজকুমারী তার এক খাস কর্মচারীকে বললেন, গ্যারেজ থেকে 2টো গাড়ি নিয়ে আসতে বলো, দেরি হয় না যেন, আমাকে এক্ষুনি বেরুতে হবে। গাড়ি আসার পরপরই রাজকুমারী একটা গাড়িতে বসে চাপা গলায় ড্রাইভারকে জিজ্ঞেস করলেন, শ্রীপুর চেনো? আগে হ্যাঁ। এখান থেকে রওনা হবার পরে পথে কোথাও থামতে পারবে না, থামবে একেবারে শ্রীপুরে। আগে হ্যাঁ। ও গাড়ির ড্রাইভারকে বলে দাও ঠিক পিছনে থাকতে, কিন্তু ওকে বলো না আমি কোথায় যাচ্ছি। এবার রাজকুমারী দারোয়ানকে বললেন, ম্যানেজার বাবু, হৃদয় সরকার আর অমূল্যকে ডেকে দাও। ওরা 3 জনে হাজির হতেই রাজকুমারী গম্ভীর হয়ে বললেন, ম্যানেজার বাবু আমার গাড়িতে উঠুন, আর আপনারা 2 জনে পিছনের গাড়িতে আসুন। ওরা গাড়িতে বসার সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট করলো। গাড়ির সামনের সিটে বসে ম্যানেজার বাবু অবাক বিস্ময়ে কত কি ভাবেন, জানতে ইচ্ছা করে কোথায় যাচ্ছেন, কিন্তু রাজকুমারীকে কিছু জিজ্ঞেস করতে সাহসে কুলায় না। রাজকুমারীও একটি কথা বলেন না, উদাসীন দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে থাকেন। 9টা পার হতেই একটা অজানা আশঙ্কায় মন অত্যন্ত চঞ্চল হয়ে উঠলেও ম্যানেজার বাবু কিছু বলতে পারেন না। রাজবাড়ির 2টো মোটর গাড়ি শ্রীপুরে ঢুকতে না ঢুকতেই গ্রামের লোকজন ছুটে আসে, নতুন রানীমাকে প্রণাম করে। রাজকুমারী হাসি মুখে ওদের আশীর্বাদ করেই বলেন, আমি এসেছি তোমাদের সুবিধে অসুবিধের কথা জানতে। একদল মেয়ে পুরুষ একসঙ্গে বলে,
নতুন রানীমা, আমরা জলের অভাবে মরে যাচ্ছি। এক বৃদ্ধ বলল, আমাদের দুঃখ কষ্টের কথা শুনে আর আমাদের কান্নাকাটি দেখে রাজা বাহাদুর পর্যন্ত বলেছিলেন পুকুর কাটিয়ে দেবেন, কিন্তু কিছুই তো হলো না। রাজকুমারী জিজ্ঞেস করলেন, একটা পুকুর কাটতে কত খরচ হবে? বৃদ্ধ গিয়াসউদ্দিন বলে, আমি আর হারেন মন্ডল রাজা বাহাদুরকে কথা দিয়েছিলাম 1000 মধ্যেই আমরা কাজ করে দেব। কার জমিতে পুকুর কাটবে? আপনাদের খাস জমিতেই পুকুর হোক। হ্যাঁ, সেই ভালো। মুহূর্তের জন্য থেমে রাজকুমারী জিজ্ঞেস করেন, পুকুর কাটতে কতদিন সময় লাগবে? আপনি দয়া করে হুকুম দিলে সারা গ্রামের লোক ঝাঁপিয়ে পড়ে মাস খানেকের মধ্যেই কাজ তুলে দেবে। রাজকুমারী ব্যাগ থেকে 100 টাকার 15খানা নোট বের করে গিয়াসউদ্দিনের হাতে দিয়ে বলেন, এই 1500 টাকা রইল, কাল থেকেই কাজ শুরু করো। যদি এই টাকায় না কুলায় তাহলে আমায় জানিও। হারান মন্ডল সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল, নতুন রানী মা কি? সারা গ্রামের মানুষ একসঙ্গে চিৎকার করে, জয়! নতুন রানী মা কি জয়! নতুন রানী মা কি জয়! রাজকুমারী গম্ভীর হয়ে বলে, তোমরা সবাই মনে রেখো, তোমরা আমার প্রজা, আমার কর্মচারীদের প্রজা না। তোমাদের সুখ দুঃখের কথা সরাসরি আমাকে বলবে, আমি সাধ্যমতো তোমাদের দুঃখ কষ্ট নিশ্চয়ই দূর করব। উনি মুহূর্তের জন্য থেমে বলেন, আমার কর্মচারীরা শুধু আমার হুকুম তামিল করবে, কিন্তু তোমাদের কোনো হুকুম করবার অধিকার তাদের নেই। যদি আমার কোনো কর্মচারী তোমাদের উপর কোনো রকম জুলুম বা অত্যাচার করে তাহলে সঙ্গে সঙ্গে আমি যেন খবর পাই। বৃদ্ধ গিয়াসউদ্দিন সলজ্জ হাসি হেসে বলেন, নতুন রানীমা, আমাদের মতো গরিব দুঃখে কি যখন তখন আপনার দর্শন পেতে পারে? রাজকুমারী একটু হেসে বলেন, হ্যাঁ, নিশ্চয়ই দেখা পাবে। এবার উনি ঘাড় ঘুরিয়ে বলেন, ম্যানেজার বাবু, এই শ্রীপুরের প্রজাদের আপনি কিছু বলবেন? ম্যানেজার বাবু অধবধনে বললেন, মা জননী, আমি এদের উপর যে অন্যায় অবিচার করেছি তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর জীবনেই ধরনের অন্যায় করব না। ম্যানেজার বাবুর কথা শুনে প্রজারা না, হৃদয় আর অমূল্য অবাক হয়ে যায়। রাজকুমারী গম্ভীর হয়ে বললেন, গাড়িতে উঠুন, সেরেস্তায় গিয়ে কথা হবে। সেরেস্তায় ফিরে এসে সব কর্মচারীদের সামনে রাজকুমারী ম্যানেজার বাবুকে বললেন, বছরে কত টাকা চুরি করেন? যাকে সবাই রয়্যাল বেঙ্গল টাইগারের মতো ভয় পায় সেই ম্যানেজার ঠক ঠক কাঁপতে থাকেন, মুখ দিয়ে একটা কথা বেরোয় না। ম্যানেজার বাবু, রাজবাড়িতে সব শুদ্ধ 72 জন ঝি চাকর, দারোয়ান, কোচওয়ান, ড্রাইভার আছে, কিন্তু আপনার খাতায় লেখা আছে 118 জন কর্মচারীর নাম। আপনি আর গোবিন্দ বাড়ুচ্ছে। ওকে কথাটা শেষ না করতে দিতেই গোবিন্দ বাড়ুচ্ছে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বললেন, বিশ্বাস করুন মা, আমি শুধু ম্যানেজার বাবুর হুকুম তামিল করি। আপনার ভাগে কত জুটে? কোনো মাসে 100, কোনো মাসে 150-200। রাজকুমারী গম্ভীর হয়ে বললেন, ম্যানেজার বাবু, দেবত্ব সম্পত্তি থেকে বছরে 42,000 টাকা আয় হলেও খাতায় জমা হয় 20-22,000। তাছাড়া জন্মাষ্টমী, ঝুলন, দোলযাত্রায়, পুজোর সময় গরিব বড়লোক প্রজারা রাধাকৃষ্ণকে যে সোনার উপর গহনা দেয় তাও আপনি আর হরিহর ভট্টাচ এত বছর ধরে চুরি করে চলেছেন। হরিহর সঙ্গে সঙ্গে দুহাত জোর করে প্রায় চোখের জল ফেলতে ফেলতে বলেন, না না মা জাননি, আমি কোনো গহনা নিইনি, তবে প্রণামের পুরো টাকাটাই আমি নিই। প্রণামের টাকা কি আপনার প্রাপ্য? না মা জাননি, আমার প্রাপ্য না, শুধু দক্ষিণার টাকাটা আমার প্রাপ্য। উনি প্রায় না থামেই বলেন, ম্যানেজার বাবু থেকে শুরু করে সব কর্মচারীরাই চুরি করে বলে আমিও প্রণামের টাকা চুরি করেছি। প্রত্যেক উৎসবে নাটোরের মহারানী যে পূজা দেন তার সঙ্গে যে 10টা করে গিনি পাঠান, সেগুলো বিশ্বাস করুন মা জাননি, আমি মাত্র 1টা করে গিনি পাই, বাকি সব ম্যানেজার বাবু। ওকে কথাটা শেষ করতে না দিয়ে রাজকুমারী হাসতে হাসতেই বলেন, আচ্ছা ম্যানেজার বাবু, বছর 3 কি কলকাতায় রায় বাহাদুর নৃপতি মুখার্জির যে 2টো জমি কেনার জন্য বাবা আপনাকে 56,000 টাকা দিয়েছিলেন, সে 2টো জমি কি নিজের নামে রেজিস্ট্রি করেছেন?
ম্যানেজার বাবু মুখ নিচু করে বলেন, হ্যাঁ মা জননী। এবার রাজকুমারী গম্ভীর হয়ে কর্মচারীদের বললেন, আমার আর বকবক করতে ভালো লাগছে না, তবে আপনাদের বলে দিচ্ছি, আপনাদের প্রত্যেকের চুরির খবর জেনে গেছি। 1 সপ্তাহের মধ্যে যদি আপনারা চুরির করা টাকা আর গহনা ফেরত না দেন, তাহলে আমি প্রত্যেকের নামে ফৌজদারি মামলা করে হাজত পাশের ব্যবস্থা করব। উনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, মাইনের টাকায় যদি আপনাদের সংসার চালাতে কষ্ট হয় তাহলে আমাকে বলবেন, আমি মাইনে বাড়িয়ে দেব, কিন্তু গরুর দুধ থেকে রাধাকৃষ্ণের গহনা পর্যন্ত আপনারা চুরি করবেন, তা আমি কখনোই বরদাস্ত করব না। পরবর্তী 6 দিন রাজকুমারী আর সেরেস্তার থেকে পা বাড়ালেন না। 2টি তালুকের প্রায় 30-35টা গ্রাম ঘুরে এলেন। ঠিক 1 সপ্তাহ পরে রাজকুমারী সেরেস্তায় যেতেই ভেড়ার পালের মতো কর্মচারীরা নিঃশব্দে টাকা কড়ি গহনা রেখে যান। হিসেব নিকেশ গোনাগুনতি করে দেখা গেল কর্মচারীরা প্রায় 3.5 লক্ষ টাকা, 550 রূপা আর 1200 ভরি সোনার গহনা ফেরত দিয়েছেন। ওই টাকা কড়ি সোনা রূপা দিয়েই রাজকুমারী কুসুম কুমারী জমিদারের 3টি অঞ্চলে 2টি ছেলেদের আর একটি মেয়েদের স্কুল তৈরি করলেন। তবে এসব অনেকদিন আগেকার কথা। তারপর পদ্মা, গঙ্গা, মেঘনা, ধলেশ্বরী তুয়ে কত জল গড়িয়ে গেছে। ব্যারিস্টার যতীন্দ্র বিমল চৌধুরীর সঙ্গে কুসুম কুমারের বিয়ে হয়েছে, 6টি সন্তানের জননী হয়েছেন। আবার সঙ্গে সঙ্গে জমিদারি দেখাশোনা করেছেন অত্যন্ত কৃতিত্বের সঙ্গে। প্রজারা প্রাণ দিয়ে তাঁকে শ্রদ্ধা করেছে, ভালোবেসেছে। তারপর রাজকুমারী কুসুম কুমারী জীবনে আরো কত কি ঘটে গেছে। অনেকদিন আগেই মা বাবাকে হারিয়েছিলেন, কিন্তু ছেলে মেয়েরা একটু বড় হয়ে উঠতে না উঠতেই স্বামীকে হারালেন পদ্মার নৌকোডুবিতে। সেই কালো রাত্রির স্মৃতি উনি কোনোদিন ভুলতে পারেননি। ভুলতে পারেননি প্রজাদের কথাও। খবর পাবার পরপরই 1000খানেক মেয়ে পুরুষ প্রজা রাজপ্রাসাদের সামনে এসে চোখের জলের বন্যা বইয়ে দিয়েছিল। এই সর্বনাশের বছর খানেকের মধ্যে দেশ 2 টুকরো হলো। তারপর একদিন সরকারি হুকুমে জমিদারিও চলে গেল। রাজকুমারী কুসুম কুমারী চিরদিনের মতো রাজশাহী ছেড়ে চলে এলেন রাধাকৃষ্ণের বিগ্রহ নিয়ে। তবে হ্যাঁ, কলকাতাতেও কুসুম কুমারী রাজকুমারী রইলেন। থিয়েটার রোড, লাউডন স্ট্রিট, আমির আলী এভিনিউ, ল্যান্সটাউন, রাজা বসন্ত রায় রোড, রাসবিহারী, সাদার্ন এভিনিউতে প্রায় রাজপ্রাসাদের মতো বিশাল 7টি বাড়ি, যশোর রোডের উপর 20 বিঘের বাগান বাড়ি, হাইকোর্ট পাড়ায় 5তলা বাড়ির 6 আনা অংশ, ঠাকুর পুকুরে 10-12 বিঘে ধানের জমি ছাড়াও ইম্পেরিয়াল ব্যাংকে মোটামুটি 1,25,000 টাকা ও মন 10 রূপার বাসন কসর, অন্তত 1,500-2,000 ভরি সোনার গহনা, 2টো ফোর্ট ও একটা অস্টিন গাড়ি যার থাকে, তিনি নিশ্চয়ই রাজকুমারী। কুসুম কুমারী দেশ ত্যাগ করে এসেও রাজশাহীর প্রজাদের ভুলতে পারলেন না। রাজশাহী ও বিশেষ করে তাঁর শুধু প্রজাদের ছেলেদের পড়াশোনার সুবিধার জন্য প্রথমে রাসবিহারীতে ও পরে সাদার্ন এভিনিউর বাড়িতে বিনা পয়সায় থাকা খাওয়ার ব্যবস্থা করলেন। 2-4 বছর পর রাজা বসন্ত রায় রোডের বাড়িতে চালু করলেন মেয়েদের হস্টেল। নিজের ছেলে মেয়েদের শিক্ষায় দীক্ষায় উপযুক্ত করতেও বিন্দু মাত্র কার্পণ্য করলেন না। বড় ছেলে সৌরেন্দ্রকে বিলেতে পাঠালেন ব্যারিস্টারি পড়ার জন্য। 5-6 বার ফেল করার পর কোনো মতে পাশ করে দেশে ফেরার পর তিনি পাটনা হাইকোর্টের এক ব্যারিস্টারের একমাত্র মেয়েকে বিয়ে করে পাটনা হাইকোর্টেই প্র্যাকটিস শুরু করলেন। মেজ ছেলে নৃপেন্দ্র বিলেত না গেলেও এমএসসি পাশ করে 2 জন বন্ধুকে পার্টনার করে কেমিক্যাল ফ্যাক্টরি খুললেন। আর ছোট ছেলে মানবেন্দ্র বারদিনে বিয়ে পরীক্ষায় ফেল করার পর শুধু গান বাজনা নিয়েই মেতে রইলেন। 3টি মেয়েকে গ্র্যাজুয়েট করার পরই কুসুম কুমারী তাদের বিয়ে দিলেন বনেদি বাড়ির সুশিক্ষিত সুপ্রতিষ্ঠিত পাত্রদের সঙ্গে। একটু দেরি করে হলেও নৃপেন্দ্র বিয়ে করেছিলেন এক বিখ্যাত সার্জনের ডাক্তারি পাশ করা মেয়েকে। বিয়ে করলেন না শুধু গান পাগল মানবেন্দ্র। রাজকুমারী 5টি ছেলে মেয়ের বিয়েতেই প্রচুর অর্থ ব্যয় করেছেন। 3 মেয়ে আর 2 পুত্রবধূকে 100 ভরি করে গহনা দিয়েছেন। এছাড়া 5 জনকেই নগদ 1 লাখ টাকা করে দিয়েছেন। ছোট ছেলেকে গান বাজনা শেখার জন্য যথেষ্ট খরচ করলেও
অন্য 5 জনের মতো তাকে আর কিছু দেননি। শ্বশুরের তৈরি বালিগঞ্জ সার্কুলার রোডের দোতলা বাড়িটিতে বড় 2 ছেলে থাকলেও ছোট ছেলেকে কুসুম কুমারী নিজের ল্যান্সডাউনের বাড়িতেই রেখেছিলেন। বিদ্যাবুদ্ধি ব্যক্তিত্বের জন্য ছেলে মেয়ে নাতি নাতনিরাও কুসুম কুমারীকে অত্যন্ত সমীহ করতেন। বিষয় সম্পত্তির ব্যাপারে তাকে কোনো কিছুই জিজ্ঞাসা করতেন না। কদাচিৎ কখনো নাতি নাতনিরা ঠাট্টা করে কিছু বললে বা জিজ্ঞাসা করলে উনি হাসতে হাসতে বলতেন, আমার বাপের বিষয় সম্পত্তি নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কেন? আমি কি তোমাদের বাপ ঠাকুরদার সম্পত্তির ব্যাপারে কখনো কিছু বলি বা জিজ্ঞাসা করি? তবে সবাই চাতক পাখির মতো হাঁ করে বসেছিলেন বুড়ির মৃত্যুর পর টাকা কড়ি বিষয় সম্পত্তির ভাগ পাবার জন্য। মানবেন্দ্র এসব ব্যাপারে উদাসীন থাকলেও অন্য সবার স্থির বিশ্বাস ছিল কলকাতা ও তার আশেপাশের জমি জমা আর 7খানা বাড়ি বিক্রি করে ট্যাক্সের ঝামেলা মিটিয়েও প্রত্যেকের ভাগে মোটামুটি 1 কোটি টাকা জুটবেই। এর উপর সোনা রূপা বাসনকোসন লক্ষ লক্ষ টাকার আসবাবপত্র পেন্টিং ছাড়াও ব্যাংকে 20-25 লক্ষ টাকা নিশ্চয়ই আছে। যিনি বিশাল সম্পত্তি রেখে পৃথিবী থেকে চির বিদায় নিলেন, তার শ্রাদ্ধে যে ছেলেমেয়েরা 10 হাতে খরচ করবেন সে বিষয়ে কি কোনো সন্দেহ থাকতে পারে? মৃত্যুর মাত্র 2 দিন আগে কুসুম কুমারী হঠাৎ মাথা ঘুরে পড়ে অজ্ঞান হয়ে যান। মানবেন্দ্র টেলিফোন পেয়ে রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠানের একদল সন্ন্যাসী আর ডাক্তার নার্সরা ছুটে এসেছিলেন। জ্ঞান ফিরে এলো পরের দিন দুপুরে, কিন্তু মাঝরাত্রির আগে মুখ দিয়ে কোনো শব্দ বেরুল না। ছেলেমেয়েরা ওর মুখের কাছে কান পেতে রইল। অস্পষ্টভাবে শুনতে পেলেন রামকৃষ্ণ মন্ত্র জপ করছেন। মৃত্যুর দিন সকালে ঘুম ভাঙতেই কুসুম কুমারী একটু হেসে ইশারায় ছেলে মেয়ে নাতি নাতনিদের কাছে ডাকলেন, আশীর্বাদ করলেন। তারপর কোনো মতে বললেন, আমি চলে যাবার সঙ্গে সঙ্গেই ভক্তিময়কে খবর দিও, ওকে সব বলা আছে। সৌরেন্দ্র আর স্বর্ণকুমারী একসঙ্গে জানতে চান, জজদাদার কথা বলছো কি? কুসুম কুমারী কোনো মতে মাথা নেড়ে বললেন, হ্যাঁ। বোধহয় ছোট মেয়ে সুকুমারী জিজ্ঞাসা করলেন, উইল কি ওর কাছে আছে? না, কুসুম কুমারী আর মাথাও নাড়তে পারেননি, একটি শব্দও বলতে পারেননি। হাসি হাসি মুখে ঘুমিয়ে পড়লেন। তখনও হৃৎপিণ্ডটা ওঠানামা করছিল, কিন্তু রাত 9:18 তাও চিরদিনের মতো থেমে গেল। খবর পেয়েই ছুটে এলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ভক্তিময় ঘোষ। কুসুম কুমারীর পায়ের উপর লুটিয়ে পড়ে ছোট্ট শিশুর মতো হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বললেন, মা, শুধু তোমার কৃপাতেই তোমার গরিব প্রজার এই ছেলে BA-MA পাশ করে ব্যারিস্টারি পড়তে বিলাত গেছে। শুধু তোমার আশীর্বাদেই আমার মতো অপদার্থ হাইকোর্টের জজ হয়েছে। মা, তুমিই আমার মা সারদা, তুমিই আমার ঠাকুর রামকৃষ্ণ। যাই হোক, শ্মশান ঘাটেই উনি সবাইকে জানিয়ে দিলেন মার লিখিত নির্দেশ মতো নিয়ম ভঙ্গের পরদিন সকালে উইলের বৃত্তান্ত 4 জন বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে তোমাদের সবাইকে জানিয়ে দেব। ছেলে মেয়ে নাতি নাতনি পুত্রবধূ জামাইরা একটু বিচিত্র উত্তেজনায় ও আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে মাঝের কটা দিন কাটিয়ে দেবার পর শেষ পর্যন্ত সেদিন এসে হাজির হলো। ঠিক সকাল 9টায় বিচারপতি ভক্তিময় ঘোষ পৌঁছবার সঙ্গে সঙ্গে আরও 4টে গাড়িতে 4 জন বিশিষ্ট ব্যক্তি এসে হাজির হলেন। বাড়ির সবার সঙ্গে ভক্তিময় তাদের পরিচয় করিয়ে দিলেন। ইনি রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠানের সেক্রেটারি মহারাজ, স্টেট ব্যাংকের চিফ জেনারেল ম্যানেজার মিস্টার ভেঙ্কট রমন, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব ইনকাম ট্যাক্স মিস্টার সরকার, আর ইনি ক্যালকাটা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মিস্টার চ্যাটার্জি। ব্রিফকেস থেকে সিল করা মোটা একটা খাম বের করে মিস্টার ভেঙ্কটরমন বললেন, রাজকুমারী কুসুম কুমারী দেবের এই উইল আমাদের সেফ কাস্টাডিতে ছিল। এবার উনি খামটা এগিয়ে ধরে বললেন, জাস্টিস ঘোষ, আপনি মিস্টার সরকার আর মিস্টার চ্যাটার্জি প্লিজ পরীক্ষা করে দেখুন সিল ঠিক আছে কিনা। ওরা প্রত্যেকে খামটা নেড়ে চেড়ে দেখে শুনে পরীক্ষা করে বললেন, সিল ঠিকই আছে। মিস্টার ভেঙ্কটরমন বললেন,
জাস্টিস ঘোষ, প্লিজ খাম খুলে উইলটা পড়ে শুনিয়ে দিন। বিচারপতি ভক্তিময় ঘোষ খাম খুলে আস্তে আস্তে উইল পড়তে শুরু করেন। আমি রাজকুমারী কুসুম কুমারী দেবী 92 বছর বয়সে সজ্ঞানে ও অত্যন্ত সচেতন হয়ে এই উইল করছি। স্বয়ং লর্ড কর্নওয়ালিসের কৃপায় আমার পূর্বপুরুষ জমিদারি লাভ করেন। রাজশাহী জেলায় প্রায় অর্ধেক ছাড়াও উত্তরবঙ্গের আরও 3টি জেলায় আমাদের বিশাল জমিদারি ছিল ও প্রজার সংখ্যা ছিল 18,000। অত্যন্ত সুষ্ঠুভাবে জমিদারি পরিচালনা ও প্রজাদের কল্যাণে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা ব্যয় করার পরও আমরা সরকারকে 28,36,326 টাকা 9 আনা রাজস্ব দিয়েছি। তাই তো ইংরেজ সরকার আমার পূর্বপুরুষকে রাজা উপাধিতে ভূষিত করেন। আমার পরম শ্রদ্ধেয় পিতৃদেব রাজা রাঘবেন্দ্র যখন আমার হাতে জমিদারির ভার অর্পণ করেন, তখন আমি 22 বছরের যুবতী। ঈশ্বর ও ঠাকুর রামকৃষ্ণের নামে শপথ করে আমি মুক্তকণ্ঠে বলতে পারি, আমি আমার বিদ্যা বুদ্ধি বিচার মতো প্রজা পালন করেছি ও সাধ্যমতো তাদের সুখ দুঃখের অংশীদার হয়েছি। আমি এ কথাও স্বীকার করতে বাধ্য, প্রজাদের শ্রদ্ধা ভক্তি ভালোবাসায় আমি মুগ্ধ ও ধন্য হয়েছি এবং তাদেরই অনুগ্রহে আমি এখনো প্রচুর অর্থ, সোনারূপা ও বিষয় সম্পত্তির একমাত্র অধিকারিণী। যাই হোক, আমার শ্বশুরের তৈরি বালিগঞ্জ সার্কুলার রোডের যে দোতলা বাড়িতে আমার 2 ছেলে সৌরেন্দ্র ও নৃপেন্দ্র থাকে, তা বিনা শর্তে তাদের দান করছি। ল্যান্সডাউন রোডের যে 3তলা বাড়িতে আমি ও আমার ছোট ছেলে মানবেন্দ্র বসবাস করছি, তার সম্পূর্ণ মালিকানা আমার মৃত্যুর পর মানবেন্দ্রর হবে। আমার সাদার্ন এভিনিউ 3তলা বাড়িটির এক একটি তলার মালিক হবে আমার এক একটি মেয়ে, এবং এই উইলের শেষে উল্লেখিত 5 জনের যে কোনো 3 জনের তদারকিতে লটারি করে ঠিক হবে কে কোন তলা পাবে। মেয়েরা যদি কোনোদিন এই বাড়ি বিক্রি করতে চায়, তাহলে শুধু রামকৃষ্ণ মঠ ও মিশনকে তা বিক্রি করা যাবে এবং এই বাড়িটিতে যেভাবে ইচ্ছা ব্যবহার বা বিক্রি করার পূর্ণ অধিকার তাদের থাকবে। স্টেট ব্যাংকের হাইকোর্ট শাখায় আমার স্বামী যে টাকা গচ্ছিত রেখেছিলেন, তা থেকে আমি এক কর্পদকও নিইনি। এই টাকা আমার 6 সন্তান সমানভাবে পাবে। আমার সন্তানরা আমার জমিদারি দেখেনি, তাদের কেউ কোনোদিন এক মুহূর্তের জন্য আমার প্রাণ প্রিয় প্রজাদের সুখ দুঃখের অংশীদার হয়নি। সুতরাং প্রজাদের অনুগ্রহে আমি যে বিষয় সম্পত্তির একমাত্র অধিকারিণী হয়েছি, তার উপর তাদের কোনো দাবি থাকতে পারে না। আমার বাকি সব স্থাবর অস্থাবর সম্পত্তি আমার সন্তান তুল্য বিচারপতি শ্রী ভক্তিময় ঘোষ, ইনকাম ট্যাক্স কমিশনার ও স্টেট ব্যাংকের চিফ জেনারেল ম্যানেজারের মনোনীত 2 জন প্রতিনিধির সামনে সুপ্রসিদ্ধ বাটলি বয় কোম্পানির দ্বারা নিলাম করে যে অর্থ পাওয়া যাবে, তা সাধারণ মানুষের কল্যাণের জন্য রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের তহবিলে জমা দেবেন। উইল পড়া শেষ হতেই শুধু মানবেন্দ্র ছাড়া অন্য সব ছেলে মেয়ে, নাতি নাতনি, পুত্রবধূ জামাইরা রাগে গজগজ করতে করতে ঘর থেকে বেরিয়ে গেলেন।